স্টুডেন্টস, আশা করি তোমরা এই চ্যাপ্টারটার আমি আগে যে পার্টগুলো করেছি সেগুলো ভালো করে পড়েছো আর তারপরে এই পার্টটা দেখছো, কারণ এই পার্টটা হচ্ছে কন্টিনিউয়েশন। আগের পার্টগুলো দেখেই অবশ্য এটা পড়বে, কারণ হচ্ছে না হলে বুঝতে পারবে না ভালোভাবে। তো দেখো, এবার কন্টিনিউ করা যাক। এবার আসছে কনডেনসেশন। তো কনডেনসেশন মানে আমরা জানি যে এটা হচ্ছে কোন প্রসেসের রিভার্স প্রসেস, না ইভাপোরেশন প্রসেসের। কেন না, ইভাপোরেশন আমরা পড়ে এসেছি যে যখন আমাদের ওয়াটার ভেপার উপরে ওঠে, হিট আপ হয়ে গিয়ে, যেমন আমাদের পুকুর থেকে ওঠে, লেক পন্ড বা গাছেদের থেকে ওঠে, সমস্ত ওয়াটার সারফেসের উপর থেকে যে ওয়াটার ভেপার গরম হওয়ার পরে ওঠে, বা ধরো জল গরম করছো তখনও হচ্ছে, সেটাকে বলে ইভাপোরেশন। আর কনডেনসেশন হচ্ছে উল্টোটা, মানে উপরে যেটা চলে গেল ওয়াটার ভেপারটা, সেটা যখন উপরে জমে যাচ্ছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, উপরে তো টেম্পারেচারটা বেশি, তখন যখন নিচে পড়ে যাচ্ছে বৃষ্টি বা অন্যরকম প্রেসিপিটেশনে, সেটাকেই বলা হয় কনডেনসেশন। তো দেখো বলেছে, দ্য ফেনোমেনন ইন হুইচ, যখন ওয়াটার ভেপারটা আমাদের আবার ঠান্ডা হয়ে কিসে ফর্ম করছে, না লিকুইড স্টেটে ফর্ম করছে, সেটাকেই বলা হয় কনডেনসেশন। তাহলে এই ডেফিনেশনটা পড়তে হবে। নেক্সট দেখো বলেছে, এটা মনে রাখতে হবে যে আমাদের নেচারে, প্রকৃতিতে কনডেনসেশন অফ ওয়াটার ভেপার হাওয়ার মধ্যে কী কী প্রডিউস করে, না ক্লাউড প্রডিউস করে, ডিউ প্রডিউস করে, আর ফগ প্রডিউস করে। ফগ মানে কুয়াশা, আর ডিউ হচ্ছে যখন ঠান্ডার রাতে আমাদের ঘাসের মধ্যে যখন ওয়াটার ড্রপস ফর্ম করে সেটা। ঠিক আছে? তো দেখো এবার বলেছে ক্লাউড, এটা তোমরা জিওগ্রাফিতেও পড়ছো। এবারে তোমাদের চ্যাপ্টারটা আছে ক্লাউড অ্যান্ড রেন, আমি চ্যাপ্টারটা করিয়ে দিয়েছি, দেখবে আমার প্লে লিস্টেও করা রয়েছে জিওগ্রাফি, চাইলে ওখান থেকে চেক করতে পারো। দেখো ক্লাউডটা কি বলেছে, না এটা তোমরা জানো, তাও একবার একটু ছোট করে বলে দিই, যে যখন ওয়াটার ইভাপোরেট হচ্ছে পন্ড থেকে, রিভার থেকে, লেক, ওশান, আর ভেজা মাটি আর লিভিং বডি থেকে, মানে আমাদের বডির থেকেও ইভাপোরেশন হয়। বলো তো কোন ফর্মে হয়? সোয়েট ফর্মে হয়, মানে ঘাম হয় যখন, তখন আমাদের বডি থেকে ইভাপোরেশন হয়, তখন আমাদের বডিটা ইভাপোরেশনের প্রসেসে কুল ডাউন করে। তো এই ওয়াটার ভেপারটা মিক্স হয় হট এয়ারের সাথে, আমাদের যে আর্থের সারফেসের কাছে যে হট এয়ারটা আছে সেইটা। এই এয়ারটা বেশি হট আর হিউমিড। আর আমরা জানি হিউমিড মানে কি, যেটাতে বেশি ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে বা ওয়াটার ভেপার বেশি থাকে। যে এয়ারটা হট আর হিউমিড সেটা লাইট হবে, তাই তো? এটা আমরা পড়ে এসেছি। আর তাহলে এই হট আর হিউমিড এয়ারটা উপরের দিকে উঠে যাবে। কেন না, উপরের দিকের হাওয়াটা ঠান্ডা কম্পারেটিভলি, তাই তো? সেটা নিচের দিকে চলে আসবে। তো এই যে এভাবে ওয়াটার ভেপারটা উপরে উঠে যাচ্ছে হাওয়াতে, সেই উপরে উঠে গিয়ে কনডেনসেশন মানে ঠান্ডা হয়ে, জমে গিয়ে ঠান্ডা হয়ে ওয়াটার ড্রপলেট ফর্ম করছে ধুলো কোণার চারিদিকে, আর অন্যান্য যে সমস্ত পার্টিকেলস আমাদের ফ্লোট করছে হাওয়াতে তাদেরও চারিদিকে। এই যে কালেকশন অফ ওয়াটার ড্রপলেটস যেটা আমরা দেখতে পারি আকাশে ফ্লোট করছে, এটাকেই বলা হয় ক্লাউড। তার মানে ক্লাউড কিন্তু কিছুই না, কালেকশন অফ ওয়াটার ড্রপলেটস। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই যে এটা না আমি পড়াচ্ছি না, ডু অ্যান এক্সপেরিমেন্ট, এটা তোমরা দেখে নিও, সেরকম কিছু বলা নেই, এটা বুঝতে পারবে পড়ে, বেকার এটা পড়িয়ে আমি টাইমটা ওয়েস্ট করছি না। ঠিক আছে? তো দেখো নেক্সটটা বলছে কি, এয়ার স্যাচুরেটেড উইথ ওয়াটার ভেপার। এটা আমরা আগেও পড়েছি জিওগ্রাফিতে, সেম জিনিসটাই আবার এসেছে, যে যখন একটা হাওয়া, মানে হাওয়ার মধ্যে যখন ম্যাক্সিমাম ওয়াটার ভেপার থাকবে, মানে ওই টেম্পারেচারে আর যখন ওয়াটার ভেপার থাকতে পারবে না, সেই পয়েন্টটাকে বলে যে হাওয়াটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে ওয়াটার ভেপারে, আর ওয়াটার ভেপার হোল্ড করে রাখতে পারছে না। তো নেক্সট দেখো বলেছে কুয়াশা, যেটা বললাম ফগ হচ্ছে আমরা সাধারণত ঠান্ডার সময় বেশি দেখা যায়, সকাল সকাল ভোরবেলাতে। আর ফগটা নিরুদ্দেশ হয়ে যায় কখন, না যখন দুপুর হয়, কারণ তখন সানলাইটটা স্ট্রং হয়ে যায়। নুন মানে কি, অ্যাট 12 PM। ইফ দেয়ার ইজ লিটল অর নো উইন্ড ইন আ কনসিডারেবল স্পেস নিয়ার দ্য আর্থ সারফেস অ্যাট নাইট, মানে আমাদের যেমন রাত্রিবেলা আর্থের সারফেসের কাছাকাছি যখন কোনো হাওয়া বা মানে খুবই কম হাওয়া থাকবে, তখন কি হবে না, হাওয়াটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে? তাই জন্য এয়ারটা স্যাচুরেটেড হয়ে যায় ওয়াটার ভেপারে।
আর ফাইনালি ওয়াটার ভেপারটা প্রেজেন্ট ইন দ্য রিজিয়ান, ওই অঞ্চলে যে ওয়াটার ভেপারটা থাকবে সেটা কনডেন্স হয়ে গিয়ে ছোট ছোট ড্রপলেটস ফর্ম করবে ডাস্ট পার্টিকেলের চারিদিকে, যেটা আমাদের হাওয়ার মধ্যে রয়েছে। এইগুলো ফ্লোট করে হাওয়াতে, তো সেটাকেই বলা হয় কুয়াশা বা ফগ। ঠিক আছে, নেক্সট দেখো ডিউটা বলছিলাম যে শীতের সকালে আমরা ডিউ দেখতে পারি ঘাস বা পাতার সারফেসের উপরে। ঠিক আছে, তো দেখো বলেছে যে ডিউটা কেন ডন বা ভোরে হয় আর মিড নাইটে কেন হয়, মানে মধ্যরাত্রে, আর সন্ধ্যাবেলাতে বা যখন আমাদের রাত শুরু হয় তখন হয় না কেন। তো বলেছে দেখো যে সারা দিন ধরে আমাদের আর্থ রিসিভ করে হিট অফ দ্য সান ডিউরিং ডে টাইম, তখন আমাদের আর্থের সারফেস আর নিয়ারার টু দ্য আর্থ সারফেস যে সমস্ত অবজেক্টগুলো থাকে, বস্তুগুলো গরম হয়ে যায়। তাই জন্য লেয়ার অফ এয়ার অ্যাডজাসেন্ট টু সাচ অবজেক্টস, মানে এই সমস্ত বস্তুর কাছাকাছি যে সমস্ত নয়, যে লেয়ার অফ এয়ারটা রয়েছে সেটাও গরম হয়ে যাবে। আর্থটা রেডিয়েট করে হিট ডিউরিং ডে টাইম অলসো, রেডিয়েশন করে হিট, এটা আমরা জানি। বাট আফটার দ্য সানসেট দ্যাট প্লেস অন দ্য আর্থ ডাজ নট রিসিভ হিট ফ্রম দ্য সান, এটাও আমরা জানি যে কি না, যখন আমাদের সানসেট হয়ে যায় তারপর তো আমাদের আর্থের সারফেস আর হিট রিসিভ করে না সান থেকে, তখন আমাদের আর্থের সারফেসটা ঠান্ডা হয়ে যায়, তখন হিট গিভ অফ হয়, মানে গিভিং অফ মানে কি, যে হিট তখন ছেড়ে দেওয়া হয়, তখন ঠান্ডা হয়ে যাচ্ছে আর্থের সারফেসটা। তখন হাওয়াটা কন্ট্যাক্টে আসে কোল্ড সারফেসের আর্থে আর ঠান্ডা হয়ে যায়। আফটার আ লং টাইম যখন এয়ারটা কন্ট্যাক্টে আসে আর্থের সারফেসে, বিকাম সাফিসিয়েন্টলি কোল্ড, মানে অনেকটা ঠান্ডা যখন হয়ে যায় তখন সেটা ওয়াটার ভেপার দিয়ে স্যাচুরেটেড হয়ে যায়। ইফ দ্য টেম্পারেচার অফ দ্য সারফেস ডিক্রিজেস ফার্দার হোয়াট উইল হ্যাপেন, তাহলে আবার যদি টেম্পারেচারটা আরও কমে যায় তাহলে কি হবে না, দেন ডিউ উইল বি ফর্মড অন দ্য সারফেস, তারপর দেখা যাবে যে ডিউ ফর্ম হচ্ছে সারফেসের উপরে। ইট টেক্স আ লং টাইম ফর কন্ডিশনস টু বিকাম ফেভারেবল ফর দ্য ফর্মেশন অফ ডিউ, তাহলে এই সাধারণত ডিউ ফর্ম হতে যে কন্ডিশনগুলো লাগে সেগুলো অনেকটা সময় লাগে। দাস ডিউ ইজ নট ডিপোজিটেড অ্যাট দ্য আর্লিয়ার পার্ট অফ দ্য নাইট, তাই জন্য আমাদের রাত যখন শুরু হয় তার শুরুতে ফর্ম হয় না, আর কখন হয় না, ভোরবেলাতে বা মধ্যরাত্রে। নেক্সট আসছে দেখো ইম্পর্টেন্ট কনসেপ্ট কন্ডাকশন, কনভেকশন আর রেডিয়েশন, যেভাবে আমাদের হিট ফ্লো সাধারণত হয়ে থাকে। তো দেখো এই যে এখানে হচ্ছে তোমাদের এই এক্সপেরিমেন্টটা বলেছে, দেখো যে যখন আমাদের একটা গরম করা হচ্ছে জল, তখন তার মধ্যে যদি একটা কাঠের কিছু থাকে, সেটা কি হবে, কিছুক্ষণ পর ঠান্ডা প্রথম তো থাকবে, তারপর আস্তে আস্তে গরম হয়ে যাবে, হিটটা ফ্লো করবে, তাই তো আমরা জানি যে হিটটা ক্যানট ফ্লো ইজিলি থ্রু উড বাট ইট ক্যান ফ্লো থ্রু স্টিল। ঠিক আছে, তো বলেছে যে মানে হিটটা সাধারণত কাঠের থেকে যখন ট্রান্সফার হয় তখন একটু বেশি সময় লাগে স্টিলের থেকে, মানে একটাই ধরো তুমি জল গরম করলে তার মধ্যে কাঠের কোনো কিছু রাখলে আর স্টিলের কিছু একটা রাখবে, দেখবে এটা এক্সপেরিমেন্টটা করে দেখতে পারো যে যেটা স্টিলের সেটা কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়ে যাবে, আর কম্পারেটিভলি মানে উডেন যেটা থাকবে সেটার। তো এই যে প্রসেস, যেভাবে হিটটা ফ্লো করে সলিড সাবস্টেন্সের মধ্য দিয়ে, ঠিক আছে, মানে মনে রাখতে হবে যে কন্ডাকশানটা কোন সাবস্টেন্সেসের মধ্য দিয়ে হয় না, একমাত্র সলিড সাবস্টেন্সেসের মধ্য দিয়ে হয়। আর এটা মনে রাখতে হবে এই প্রসেসে নাইদার দ্য সাবস্টেন্স, মানে সাবস্টেন্সটাও না বা কোনো পার্টিকেলস তার মধ্যে যে রয়েছে, অর্থাৎ অ্যাটম, মলিকিউল বা আয়ন, এদের কোনো নেট ডিসপ্লেসমেন্ট হয় না। মানে আমরা যে দেখছি যে গরম হয়ে যাচ্ছে কাঠটা বা স্টিলটা, তাতে কিন্তু তাদের অ্যাটমটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ভেতরে যে অ্যাটমস বা মলিকিউলসগুলো থাকে তাদের পজিশন চেঞ্জ হচ্ছে না, শুধুমাত্র হিট এনার্জিটা ফ্লো করে ওয়ান এন্ড থেকে অ্যানাদার এন্ড। তাহলে এটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এখান থেকে তোমাদের কোয়েশ্চেন সাধারণত খুবই আসে যে কি হয় কন্ডাকশন প্রসেসে, যে ইন দ্য প্রসেস অফ কন্ডাকশন
ডাজ এনি নেট ডিসপ্লেসমেন্ট অফ অ্যাটম মলিকিউলস অর আয়ন টেক প্লেস? তো তখন তোমাদের অ্যান্সারটা লিখতে হবে নো, অনলি থার্মাল এনার্জি ফ্লো ফ্রম ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড। ঠিক আছে? তো দেখো বলেছে যে এটা আমরা জানি যে সমস্ত সাবস্ট্যান্সদের মধ্য দিয়ে হিট খুব ইজিলি ফ্লো করে তারা হচ্ছে কন্ডাক্টর, আর যারা করতে পারে না তারা হচ্ছে পুয়ার কন্ডাক্টর অফ হিট। মানে আগেরটা ছিল গুড কন্ডাক্টর, এটা হচ্ছে পুয়ার কন্ডাক্টর। যেমন এক্সাম্পল অফ গুড কন্ডাক্টর অফ হিট এটাও তোমরা জানো, কপার, অ্যালুমিনিয়াম আর স্টিল। তাই জন্য সাধারণত আমাদের বাসনগুলো এই সমস্ত মেটাল দিয়ে তৈরি হয়। তাহলে এখান থেকে এটা কোয়েশ্চেনটা চলে আসতে পারে, এটা আগেও তোমাদের অনেক এসেছে, তাই অতটাও ইম্পর্টেন্ট নয়, তাও একটুখানি দেখে রাখবে যে ওয়াই আর কুকিং ইউটেন্সিলস মেড অফ দিস কাইন্ড অফ মেটালস, মানে কপার হতে পারে বা অ্যালুমিনিয়াম বা স্টিল। তো তখন তোমাদের অ্যান্সারে লিখতে হবে যে বিকজ দিস মেটালস আর গুড কন্ডাক্টরস অফ হিট। হলো? ঠিক আছে, এবার তোমাদের আরেকটা এক্সপেরিমেন্ট দিয়েছে, এটা দেখবে। এখান থেকে প্রুফ করেছে যে একটা কাগজের টুকরোটা যেটা wrapped around on the metal does not burn as quickly as the paper wrapped over the pencil। ঠিক আছে, মানে বলেছে যে এটা কেন হচ্ছে না, মেটালস আমরা জানি গুড কন্ডাক্টরস অফ হিট। মেটাল সাধারণত হিটটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয় আর ট্রান্সমিট মানে পাঠিয়ে দেয় কুইকলি একটা রিজিয়ন যেটা দূরে রয়েছে সেখানে, যেখান থেকে হিট সোর্স হচ্ছে। তাই জন্য যখন মেটালিক রডের উপরে পেপারটা র্যাপ আপ করা হচ্ছে তখন বেশি সময় লাগে একটা টেম্পারেচারে পৌঁছতে যখন কিনা পেপারটা বার্ন হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা এক্সপেরিমেন্ট আছে, ওটাও একটু দেখে নিও, আমি এটা আর পড়াচ্ছি না। দেখো এবার কি বলেছে যে এই যে আইস ব্লক একটা আয়রন ওয়্যারে টাই করে সেটাকে যদি আমি একটা টেস্ট টিউব ফুল অফ ওয়াটারের মধ্যে ছুড়ে দিই তাহলে কি হবে? তো বলেছে যে দ্য মাস অফ দ্য আয়রন ওয়্যার শুড বি সাচ যাতে কিনা আইসটা ভেতরে ডুবতে পারে জলের। তো আপার লেয়ার অফ দ্য ওয়াটার ইন দ্য টেস্ট টিউবটাকে স্ট্রংলি হিট করা হচ্ছে যতক্ষণ না বয়েল করা হচ্ছে। তো কি দেখা যাবে যে আইস যেটা টেস্ট টিউবের বটমে রয়েছে সেটা মেল্ট তাড়াতাড়ি করে না, ইভেন হোয়েন ওয়াটার ইন দ্য আপার লেয়ার অফ টেস্ট টিউব বয়েলস ভিগরাসলি। উপরের যখন ওয়াটার সারফেসটা খুব তাড়াতাড়ি বয়েল করবে তাও দেখা যাবে নিচের আইসটা তাড়াতাড়ি করে গলে যাচ্ছে না। তো এখান থেকে বোঝা যাচ্ছে কি ওয়াটার কিন্তু গুড কন্ডাক্টর অফ হিট নয়। মানে এক্সপেরিমেন্টগুলো দেখো আমি সেরকম ফোকাস করছি না কেন, এগুলো পড়ে প্রথমত তোমরা বুঝতে পারবে, আর মেন যে এখান থেকে আমরা কনক্লুশনটা পাচ্ছি আমি সেটাই তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে? তো দেখো এবার বলেছে যে সাধারণত আমরা শীতকালে যখন কোর্স থ্রেড দিয়ে বানানো যে সমস্ত ক্লোথস থাকে সেগুলো মানে মোটা যে সুতো দিয়ে বানানো যে ক্লোথগুলো মানে উলেন সোয়েটার বা এরকম বলতে পারো, সেগুলোতে আমরা ওয়ার্ম ফিল করি। বাট ইউ ফিল ওয়ার্মার, কিন্তু আরও বেশি ওয়ার্ম ফিল করব যদি দুটো সিমিলার টাইপের ক্লোথ পরি যাদের কিনা ফাইন থ্রেডস দিয়ে তৈরি, মানে পাতলা সুতো দিয়ে যেগুলো তৈরি। তো এটা কেন হচ্ছে? ঠিক আছে, নেক্সট দেখো বলেছে যে যখন একটা ব্লক অফ আইস ট্রান্সপোর্ট মানে মুভ করা হচ্ছে একটা প্লেস থেকে আরেকটারে, ইট ইজ কাভার্ড বাই স ডাস্ট, মানে এক রকমের ডাস্ট হয় যেটা কিনা স ডাস্ট, মানে কাঠের গুঁড়োর মতন অনেকটা, ওটা দিয়ে ঢাকা থাকে। আবার কিছু কিছু সময় জুটের কাপড় দিয়ে ঢাকা থাকে। কেন এটা করা হয় না, এয়ার রিমেন্স ট্র্যাপড উইদিন দ্য স্পেস বিটুইন দ্য পার্টিকেলস ইন দ্য স ডাস্ট, মানে স ডাস্টের মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে তার ভেতরে না হাওয়া ট্র্যাপ হয়ে থাকে। তার ফলে কি হচ্ছে না, এয়ার, জুট অর স ডাস্ট হচ্ছে আমরা জানি যে ব্যাড কন্ডাক্টর অফ হিট। তাই জন্য বাইরে থেকে হিটটা খুব তাড়াতাড়ি স ডাস্টের মধ্য দিয়ে আইসে চলে যেতে পারছে না, এই জন্য আইসটা তাড়াতাড়ি গলে যাচ্ছে না। তো এটা তোমাদের কোয়েশ্চেন আসতে পারে, এটা কিন্তু খুবই মানে ভালো প্রশ্ন হতে পারে যে কেন আইসটাকে যখন এক জায়গা থেকে এক জায়গায় পাঠানো হয় স ডাস্ট দিয়ে বা জুট ক্লথ দিয়ে ঢাকা হয়। তো তখন তোমাদের এটা লিখতে হবে যেটা বললাম এক্ষুনি, এই প্যারাটা। আচ্ছা, তো দেখো বলেছে যে ডাস্ট বাথ মানে ধুলোয় স্নান করে হাতিরা। তো কেন এটা করে না,
এয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেলসের মধ্যে এয়ার এনট্র্যাপড মানে ভেতরে এয়ার ট্র্যাপ থাকে, এয়ারটা পুয়ার কন্ডাক্টর অফ হিট, তাহলে হিট ফ্রম দ্য বডি অফ এলিফ্যান্টটা ইজিলি এনভায়রনমেন্টাল লেয়ার অফ এয়ারে চলে যেতে পারে না। এইভাবে এলিফ্যান্টরা তাদের বডিটাকে ওয়ার্ম রাখে শীতকালে। তো এরকমও কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, ঠিক আছে। তো এই সমস্ত অবজারভেশনস থেকে আমরা বুঝতে পারলাম যে এয়ারের হচ্ছে লো থার্মাল কন্ডাক্টিভিটি, মানে হিট কন্ডাকশন প্রপার্টিটা কম। তাই জন্য দেখো বলেছে বিল্ডিং ম্যাটেরিয়ালস শুড বি পুয়ার কন্ডাক্টার্স অফ হিট। আবার হে মানে খড় আর মাড মানে মাটি, এগুলোও ব্যাড কন্ডাক্টার্স অফ হিট। সো দ্য হাউসেস মেড আপ অফ হে আর মাডটা গরমকালে ঠান্ডা থাকে আর উইন্টারে গরম থাকে, ঠিক আছে। আইস আবার হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, তাই জন্য ইগলুগুলো আইস দিয়ে তৈরি হয় যাতে ভেতরটা গরম থাকতে পারে। এই যে ওটাই বলেছে দেখো, ইনসাইড অ্যান ইগলু ইট ইজ ওয়ার্মার দ্যান দ্য এনভায়রনমেন্ট, যেটা বাইরে রয়েছে। তারপর যারা পন্ডে স্নান করে মানে পুকুরে সামার টাইমে, তারা দেখেছে যে আপার লেয়ার অফ ওয়াটারটা গরম লোয়ার লেয়ারের থেকে, আবার শীতকালে উল্টো হয়েছে, আপার লেয়ারটা ঠান্ডা ভেতরে দেখা যাবে গরম। এইটা কেন হচ্ছে না, এটারও সেম কারণ যে ওয়াটার হচ্ছে পুয়ার কন্ডাক্টর অফ হিট, ঠিক আছে। ইগলু দেখো কি সেটা বলে দিয়েছে ডান দিকের ব্লু বক্সটাতে, যে ডোম শেপের, এটা তোমরা জানো হার্ট টাইপের থাকে। অফ দ্য এস্কিমো যারা জাত তাদের কোথাকার এরিয়ার, থুল এরিয়া অফ গ্রিনল্যান্ড। ইগলুগুলো আইস দিয়ে তৈরি। তো আজকে আমি কন্ডাকশনটা পুরোটা পড়ালাম, এটা তোমাদের একটু বড় ছিল আর মোটামুটি 3 পাতা মতন বাকি আছে, আর একটা পার্টেই আমার এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আমি লাইন বাই লাইন চ্যাপ্টারগুলো সমস্ত তোমাদের পড়াই যাতে কিনা তোমরা বুঝতে পারো ভালো করে, কারণ না হলে ভেতর থেকে কোনো রকম কনসেপ্টগুলো বলে দিয়ে বেরিয়ে গেলে তোমরা ইন ডিটেলসে বুঝতে পারবে না। আশা করি ভিডিওটা একটু হলেও তোমাদের হেল্প করে, ঠিক আছে বুঝতে। যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে একটা অন্তত লাইক করো, জানিও কেমন লাগছে ক্লাসগুলো, বুঝতে পারছো কি না, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে যদি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো আমি কিন্তু ভিডিওগুলো বানানোর মোটিভেশনটা সেভাবে পাই না। আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার পরের ক্লাসে এই চ্যাপ্টারটা কন্টিনিউ করে ফিনিশ করে দেবো। সবাই মন দিয়ে পড়ো, ভালো থেকো।